মা মারা যাবার ১৫ দিন পরেই এলাকার বিত্তবান পরিবারে পূর্ণতার বিয়ে হয়। সুখের নোনা জল শুকানোর আগেই তাকে বসতে হয়েছে বিয়েতে। পূর্ণতার হৃদয়ে ম্লান অভিমানের সুর। সে ভাবছে নিজের ভাগ্যের বিড়ম্বনার কথা। নেহরম পরিবারের ছেলে, ওয়ালজাম নেহরাম। নিয়তির কি নির্মম পরিহাস! হাজারো মানুষ থাকতে শেষ পর্যন্ত এই মানুষটার সাথেই তার নিয়তির বাধা পড়ল। লোকটা যে আস্ত একটা কারুস। তার মেজাজ সবসময় থার্মোমিটারের শেষ সীমানায় চলে থাকে। মুখে হাসির বালাই নেই। কথা বললে মনে হয় করে নোট ভাঙাচ্ছেন। পাড়ার লোকে আড়ালে তাকে নিয়ে কতই না কথা বলে। কেউ বলে তার রক্তে নাকি বরফ জমে আছে, আবার কেউ বলে আসলে আস্ত একটা বদলোক। বিগত দিনের সেই স্মৃতিটা আজও পূর্ণতার মনে কাটার মতো বিঁধে আছে। বেশ কয়েক মাস আগের ঘটনা। তাদের শেষবার দেখা হওয়ার দিন। উত্তপ্ত দুপুর। গাছ ভর্তি কাঁচা আমগুলোর লোভে পা টিপে টিপে বাগানে ঢুকেছিল পূর্ণতা। ডালে ডালে বাতাসের হিল্লোল আর পাখির ডাক ছাড়া সেখানে দ্বিতীয় কোনো শব্দও ছিল না। লক্ষ্য স্থির করে যখন সে ছোট ইটের টুকরোটো ছুঁড়েছিল, কিন্তু হায়, আমি না লেগে ইটের টুকরো গিয়ে পড়েছিল ওয়াজানের মাথায়। পূর্ণতা থমকে যায়। ওয়াজান এখানে থাকবে সে ভাবেনি। ধুলোবালি জেরে দাঁড়িয়ে ওঠে সে। অতঃপর তপ্ত রোদে পূর্ণতাকে ৩০ বার কান ধরে উঠবস করায়। ওয়াজান নির্বিকার চিত্রে দাঁড়িয়ে তখন উপভোগ করছিল। লজ্জায় আর অপমানে চোখ নাক লাল হয়ে গিয়েছিল পূর্ণতার। এখন কমাহীন মানুষটি আজ তার সর্বময় কর্তা হয়ে দাঁড়াবে। এবার গাড়ির দুঃসহ স্মৃতিটা মনে পড়তেই পূর্ণতার বুকের ভিতরটা আবার হিম হয়ে এলো। আজকের গোধূলি বেলার সময়, বিদায় বেলার করুণ মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করলো, কান্নায় ভেঙে পড়েছিল সে। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, অথচ পাশে বসা মানুষটার পাথরের হৃদয়ে কান্নার কোনো প্রতিধ্বনি হলো না। কান্নার শব্দটুকু আজানের সহ্য হলো না। হুট করে ধমক দিয়ে উঠল সে, চুপ করো, না হলে চলন্ত গাড়ি থেকেই তোমাকে নিচে ফেলে দেব। পূর্ণতা স্তব্ধ হয়ে গেল। কত নিষ্ঠুর! তবে শুধু ভয় দেখেই ক্ষান্ত হয়নি। বলেই সে ক্ষিপ্র হাতে গাড়ির দরজার লকটা খুলে দিল। হু হু করে ঢোকা বাতাসের ঝাপটায় পূর্ণতার শাড়ির আঁচল উঠতে লাগলো। সে মুহূর্তের জন্য পূর্ণতা মনে হয়েছিল সত্যি বুঝি তাকে ছুঁড়ে ফেলে দেবে ওই কালো পিচ ডালা রাস্তায়। নিচে ধাবমান পিচ ডালা কালো রাস্তাটা দেখতে তখন রাক্ষসে মুখ লাগছিল। পূর্ণতা শিউরে উঠল। এই মানুষটা সব পারে, বিন্দুমাত্র ভরসা নেই। ওই ওর এই ছোট্ট প্রাণটুকু তখন নিজের কাছে বড্ড অচেনা আর তুচ্ছ মনে হচ্ছিল। আতঙ্কে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। কান্নার বদলে কেবল একটা শুকনো হাহাকার গলার কাছে দলা পাকিয়ে রইল। লোকটা যে কেবল কিটকেটে মেজাজের বা খারস তাই নয়, সে তো রীতিমতো এক প্রাণহীন পাষাণ। বাড়ির শাড়িটা পাল্টিয়ে পূর্ণতা যেন একদণ্ড হাঁফ ছেড়ে বাঁচল। একটা সুতোর শাড়ি জড়িয়ে সে এখন ওয়াজানের বুড়ো বোন লাবণীর ঘরে বসে আছে। বাইরের কোলাহল আর আড়ষ্টতা থেকে এই ঘরটা অনেক বেশি শান্ত। তবে ঘরে একা নয় সে, তার কোল জুড়ে আছে ছোট্ট জিসান। লাবণীর ছেলে, সবে ১০ মাস। গোলগাল মিষ্টি চেহারা। গাড়ি থেকে নামার পর সে ওয়াজান কোথাও অদৃশ্য হলো। পূর্ণতা আর তার দেখা পায়নি। অবশ্য লোকটার অনুপস্থিতি ওকে এই মুহূর্তে স্বস্তি দিচ্ছে। জিয়ান আপন মনে খেলছে পূর্ণতার গলার চেইনটা নিয়ে। ছোট্ট হাতের মুঠোয় চেইনটা ধরে সে অবিরাম টেনে চলেছে। তার চঞ্চলতা দেখে পূর্ণতা হেসে উঠল। জিয়ানের এই আদরে মুখটার দিকে তাকিয়ে পূর্ণতা ক্ষণিকের জন্য ভুলে গেল নিজের জীবনের তপ্ত বর্তমানকে। বাইরের পৃথিবীর সব জটিলতা আর ভয়ঙ্কর মানুষটির ছায়া সরিয়ে সে রেখে কেবল এই ছোট্ট প্রাণকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ল। সোফায় বেশ চিন্তিত মুখে বসে আছে ওয়াজানের বাবা আব্দুল সাহেব। কপালে ভাঁজ পড়ে আছে। চোখ দুটো বারবার দরজার দিকে ছুটে যাচ্ছে। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, অথচ ভোরের কোনো দেখা নেই। শুধু যে সে বাড়িতে আসেনি তাই নয়, কারোর ফোনও ধরছে না সে। আব্দুল সাহেবের কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে। ওয়াজান এখনও বাড়িতে ফেরেনি। বিয়ের রাতে ছেলেটার এভাবে উধাও হয়ে যাওয়া বিষয়টা কোনো কোনো বিষয়টা তিনি কোনোভাবেই স্বাভাবিক মেনে নিতে পারছেন না। লাবণী পাশে দাঁড়িয়ে বাবার মুখের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে বাবার উদ্বেগটা ধীরে ধীরে রাগে রূপ নিচ্ছে। শান্ত গলায় বলল, ও চলে আসবে বাবা, তুমি অহেতুক এত চিন্তা করো না তো।
আব্দুল সাহেব ক্রুদ্ধ গলায় উত্তর দিলেন, চিন্তা করব না মানে? মেয়েটাকে এভাবে বসিয়ে রেখেছে, অথচ ওর কোনো খোঁজ নেই, কোনো দায়িত্ববোধ নেই ছেলেটার। অন্তত ফোনটা তো ধরবে। বাবার কথার ফিটে লাবণী আর কিছু বলতে পারল না। সত্যিই তো, বিয়ে করে এভাবে হুট করে কোথাও উধাও হয়ে যায়। সে নিজেও মনে মনে কিছুটা বিরক্ত হলো, শান্ত গলায় বলল, আচ্ছা, আমি আবার ফোন দিয়ে দেখছি। সে নিজের ফোনটা বের করে দ্রুত ওয়াজানের নাম্বারে ডায়াল করলো। একবার, দুবার, তিনবার ফোন বেজে চলেছে, কিন্তু ধরছে না। লাবণীর মুখেও এবার উদ্বেগের ছাপ ফুটে উঠল। সে আবার চেষ্টা করলো। এবার কয়েক সেকেন্ড পর ফোনটা রিসিভ হলো। কিরে, কোথায় তুই? ওয়াজানের নির্লিপ্ত কণ্ঠ ওপাশ থেকে ভেসে এলো, আমি বাইরে। ছেলের গলার আওয়াজ পেতেই আব্দুল সাহেব অধৈর্য হয়ে হাত বাড়িয়ে বললেন, আমার কাছে দাও। লাবণী এক মুহূর্ত দেরি না করে ফোনটা বাবার হাতে তুলে দিল। আব্দুল সাহেব ফোনটা হাতে নিয়েই কানে লাগালেন। মুখের ভাব আরও কঠোর হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড তিনি নিশ্চুপ থাকলেন, তারপর ধীরস্বরে বললেন, কোথায় আছিস? একটু বাইরে আছি। বাসায় কখন আসবি? এখন আসতে পারবো না। ওয়াজানের উত্তরের ধরনের মনে হলো না সে বিন্দুমাত্র লজ্জিত। আব্দুল সাহেব এবার প্রায় গর্জে উঠলেন, পারবি না মানে? একটা মেয়ে নতুন বিয়ে হয়ে এসেছে, সে এভাবে একা একা বসে থাকবে? ন্যূনতম কোনো দায়িত্ববোধ নেই? বাবার রাগান্বিত প্রশ্নগুলো যেন ওয়াজানের কানে পৌঁছালো না। সে অন্তত স্বাভাবিক এবং অবিচলিত গলায় বলল, আমি এখন আসতে পারবো না আব্বু, খেলা আছে। ছেলেটা অবিশ্বাস্য অবিশ্বাস্য উত্তর শুনে আব্দুল সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। পাশে দাঁড়িয়ে থাকা লাবণীও স্তম্ভিত হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। বাসর রাতে নতুন বউকে ঘরে রেখে কারো খেলা দেখাটা কতটা জরুরি হতে পারে তার কল্পনারও বাইরে। আব্দুল সাহেব যখন বিস্ময় কাটিয়ে নতুন করে কিছু বলতে যাবেন, তখনই ওপাশ থেকে কল কেটে দেয় ওয়াজান। তখন ড্রয়িং রুমে উপস্থিত হলেন ওয়াজানের মা ফাতেমা বেগম। তার মুখাবয়বে বিরক্তি স্পষ্ট, সব কথাই তিনি শুনেছেন। একবার চারপাশটা পরখ করে নিয়ে তিনি সরাসরি আব্দুল সাহেবের চোখের দিকে তাকিয়ে স্থির করল, তোমার প্রশ্রয়েই তো ও আজ মাথায় চড়েছে। আমি কিছু বললেই তো আমার কথা তোমাদের কানে নেওয়া পাহাড় সম সমস্যা হয়ে দাঁড়ায়। আব্দুল সাহেব ক্লান্তিতে চোখ বুজছিলেন। স্ত্রীর কথা শুনে বিরল হয়ে চোখ খুললেন। তার চোখমুখে এখন একরাশ অবসাদ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখন কি এসব পুরনো কার সন্ধে ঘটার সময়? সময় তো তোমাদের কোনো কালেই হয় না। আমার কথাগুলো বারবারই তোমাদের কাছে অপ্রয়োজনীয় লাগে। লাবণী অস্তুতিতে এদিক সেদিক তাকালো। পরিস্থিতিটা যে কোন দিকে গিয়ে গড়াচ্ছে সে বুঝতে পারছে না। ধীরে বলল, আম্মা, এখন এই সময়ে এগুলো না বললেও তো হয়। ফাতেমা বেগম এবার মেয়ের দিকে তাকালেন। কণ্ঠস্বর আরও সরা করে বললেন, কেন বলবো না? আজ না বললে কবে বলবো? ছেলের এই খামখেয়ালিপনা, এটা তো আর রাতারাতি তৈরি হয়নি। আব্দুল সাহেব এবার সোজা হয়ে বসলেন। তার ধৈর্যের জন্য শেষ সীমানায় পৌঁছেছে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কি বলতে চাও? সব দোষ আমার? সত্যিটাই বললাম। কথা কাটাকাটি আর যেন না হয় সেজন্য লাবণ্য দুজনকেই থামিয়ে দিল। এই অবস্থায় বাবা মা যদি আরও তর্কে জড়িয়ে পড়েন, তাহলে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে যাবে, বিশেষ করে আজকের দিনে। সে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তোমরা এখন রুমে যাও তো, এত রাত হয়ে গেছে। ফাতেমা বেগম কিছু বলতে গিয়েও থেমে গেলেন। মুখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ফেললেন শুধু। আব্দুল সাহেবও আর কোনো কথা বললেন না, শুধু গম্ভীর মুখে নিজেদের রুমের দিকে চলে গেলেন। ফাতেমা বেগমও তার পেছনে পেছনে গেলেন, যদিও তার চোখে মুখে এখনও অসন্তোষের ছাপ রয়ে গেছে। দেওয়ালে টাঙানো ঘড়িটার কাঁটা তখন রাত 1টা চুই চুই করছে। শরীর আর মনের অবসাদ এর কারণে বিছানার একটু গড়িয়ে নিয়েছিলেন পূর্ণতা, কিন্তু অনিদ্রা আর ক্লান্তি দু চোখের পাতা সিন্দুকের মতো ভারী হয়ে নেমে এসেছিল। যে কখন তন্দার আশ্চর্য আচান্নতায় পূর্ণতা তলিয়ে গিয়েছিল, তা সে টেরও পায়নি। তন্দার ঘরে হয়তো মায়ের আঁচলের ঘ্রাণ খুঁজছিল মেয়েটা, কিন্তু সেই শান্তিতেও বাদ বাঁধল লোকটা। হঠাৎ মুখে বরফ শীতল পানির ঝাপটা লাগতেই দরপড়িয়ে উঠে বসল পূর্ণতা। বুকটা ভয়ে আর বিস্ময়ে ডিপ ডিপ করছে। ঝাপসা দৃষ্টিতে সামনে তাকাতেই দেখল নির্বিকার ভঙ্গিতে ওয়াজান দাঁড়িয়ে আছে।
ওর হাতে একটা পানির গ্লাস, সেই পাথরের মুখভঙ্গি, যার অর্থ উদ্ধার করা পূর্ণতার সাধ্যের বাইরে। ওয়াজানের মুখের ভাবভঙ্গি বোঝা বড় দায়। সেখানে না আছে অনুশোচনা, না আছে কোনো কোমলতা, কেবল গাম্ভীর্য সেখানে লেপ্টে আছে। পূর্ণতার মনের ভেতর তপ্ত রাগের একটা ঢেউ খেলে গেল। এভাবে ঘুমন্ত কাউকে জাগায়? সৌজন্যবোধ কি এই লোকের অভিধানে নেই? লোকটা আসলে একটা আস্ত অসভ্য আর বদ। এক মুহূর্তের জন্য শান্তি দেওয়ার শান্তি দেওয়ার বান্দা সে নয়। পূর্ণতার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে, আপনি কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই, কিন্তু পরক্ষণে গাড়ি খোলার দরজা কথা মনে পড়তে গলার কাছে শব্দগুলো আটকে গেল। ভিজে যাওয়া গাল আর চোখের পাতা মুছে নিল। উঠো। গম্ভীর কণ্ঠস্বর। লোকটার চোখে চোখে চোখ রাখার সাহস বা রুচি কোনোটাই এই মুহূর্তে তার নেই। কথাটা একটু স্বাভাবিকভাবে বললেও হতো। এভাবে ঘুমের ঘোরে পানি ছিটিয়ে দেওয়ার কি মানে? এত রাতে খামখেয়ালি আচরণ, কিন্তু যার মনে বিন্দুমাত্র সৌজন্য নেই তার কাছে এসব আশা করাই বৃথা। ওয়াজেন তার তার দিকে না তাকিয়ে আবার বলল, উঁচু করে আসো, নামাজ পড়ব। ওয়াজান আর দাঁড়ালো না। পূর্ণতার মনে হাজারো অভিমান দোলা পাকিয়ে এলো। নামাজ পড়ার আহ্বানটা পবিত্র, অথচ ঢাকার ভঙ্গিটা ছিল বড্ড বেশি রূঢ়। দীর্ঘশ্বাস চেপে ধীরপদে উঠে দাঁড়ালো। গুটি পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অজু সেরে ঘরে ফিরে পূর্ণতা দেখলো ওয়াজান জায়নামাজ বিছিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ওর জন্যই অপেক্ষা করছিল। পূর্ণতা কোনো কথা না বাড়িয়ে নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়ালো। দুই মেরুর দুই প্রান্তের মানুষ আজ একই কাতারে দাঁড়িয়ে স্রষ্টার সামনে মাথা নত করল। নিস্তব্ধ ঘরে দুজনে মিলে নামাজ আদায় করে। মোনাজাত শেষে পূর্ণতা যখন নিজের জায়নামাজটা তুলে নিয়ে পেছনে ফিরল, দেখল ওয়াজান হাত বাড়িয়ে রেখেছে। পূর্ণতা তার জায়নামাজটা হাতে দিয়ে সেটাও রেখে দেয়। ওয়াজান গিয়ে বিছানায় বসে, তারপর রাশভারী গলায় হুকুম এলো, পানি নিয়ে আসো। সেন্টার টেবিল থেকে কাঁচের গ্লাসে পানি ঢেলে ওয়াজানের সামনে এগিয়ে দেয়। কিন্তু এ কি, ওয়াজান হাত বাড়ালো না। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ পূর্ণতার মুখের দিকে তাকিয়ে রইল সে। সেই চাহনিতে কি ছিল সেই চাহনিতে কি ছিল তা বোঝা দায়। কিছুক্ষণ পর উদাসীনভাবে বলল, লাগবে না, রেখে দাও। পূর্ণতা বিস্ময়ে যেন পাথর হয়ে গেল। মশকরা হচ্ছে তার সাথে? একবার পানি আনতে বলে আবার না করে দিচ্ছে। লোকটা যে কতটা বদমেজাজি আর অভদ্র তা প্রতি মুহূর্তে আচরণে বুঝিয়ে দিচ্ছে। ইচ্ছে করে ওকে ছোটো করছে। পূর্ণতার ইচ্ছে করলো গ্লাসের পানিটা মুখের উপর চুড়ে মারতে, কিন্তু জানের ভয়ে আর কিছু করতে পারল না। রাগের মাথায় গ্লাসটা বেশ শব্দ করে সেন্টার টেবিলে নামিয়ে রাখলো পূর্ণতা। কিন্তু পিছনে ঘুরতে তার ফিলে চমকে গেল। লোকটা তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। হঠাৎ উপস্থিতিতে পূর্ণতা সামাল দিতে না পেরে তাল হারিয়ে ফেলল। পা ঢলে যেতেই পড়ে যাওয়ার থেকে বাঁচতে দ্রুত কামচে ধরল। অবলম্বনটা ছিল ওয়াজেনের শার্ট, কিন্তু দুর্ভাগ্য যেন শেষ নেই। শার্টের বোতামগুলো পূর্ণতার হাতের টানে একে একে টফ টফ করে চিড়ে মেঝেতে পড়ে যায়। পূর্ণতা ততমত খেয়ে সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত এখনো ওয়াজেনের শার্টের বুক বরাবর আঁকড়ে ধরা, আর সেখানে উন্মুক্ত বটপক্ষ। ওয়াজেনের দৃষ্টি তখনও তেমনি যেন তুষার ঝড় বয়ে যাচ্ছে সেখানে। পূর্ণতা তুতলাতে তুতলাতে অস্পষ্ট স্বরে বলে উঠল, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আমি জাস্ট ব্যালেন্স পাচ্ছিলাম না, তাই। ভয়ে কণ্ঠস্বর বুঝে এলো পূর্ণতার। নিজের অজান্তে ঘটে যাওয়া এই ভুলের জন্য এখন যে কি ভয়ঙ্কর শাস্তি কপালে নামছে, সেই চিন্তায় পূর্ণতার হাত পা হিম হয়ে আসতে লাগলো। নিশ্চয়ই এখন ঘর মাথায় করে চিৎকার শুরু করবে। তখনই ওয়াজান বলল, বিশ্বাস হয়নি? অ্যাঁ? পূর্ণতার মুখে থেকে আপনা আপনি বেরিয়ে এলো। সে তার বড় বড় চোখ দুটো আরো বড় করে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল ওয়াজানের দিকে। তার মনে হলো, সে কি ঠিক শুনছে? এই লোকটা কি বলতে চাইছে যে সে ইচ্ছে করে এমন একটা কাণ্ড ঘটিয়েছে? ওয়াজানের এদিকে ভুরু কুঁচকে রহস্যময় চাহনি দিয়ে পূর্ণতাকে আপাদমস্তক একবার পরখ করে নিল। তারপর বেশ ধীরস্থিরভাবে মাথা দুলিয়ে বলল, মতলব তোর সুবিধার লাগছে না? তড়িৎ গতিতে ওয়াজানের সান্নিধ্য থেকে কয়েক হাত দূরে সরে এলো পূর্ণতা। দূরত্ব বজায় রেখে এক কোণে গিয়ে দাঁড়ালো। মনে 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 আওড়ালো, আমি যেন ওনার শার্টের বোতাম ছেঁড়ার জন্য ওত পেতে বসেছিলাম। ওয়াজানের শার্টের সামনের অংশটা তখনও হাঁ হয়ে আছে।
সে নিজের শার্টের দিকে একবার তাকালো, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে শার্টটা শরীর থেকে খুলে রেখে দেয়। কাবার্ড থেকে একটি টি-শার্ট বের করে গায়ে দিতে দিতে বলল, "রাত অনেক হয়েছে, এবার এসে ঘুমাও। নাকি সারা রাত ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছে আছে?" পূর্ণতা বিছানার দিকে তাকালো, তারপর ওয়াজিনের দিকে। একই বিছানায় ঘুমানোর কথা ভাবতেই ওর ভিতরটা বহেই সংকুচিত হয়ে আসে। তাই যতটা সম্ভব ওয়াজানির থেকে দূরত্ব বজায় রেখে খাটের একদম কোণে গিলে বসল। গিয়ে বসল। পিঠে ফিরিয়ে শুয়ে পড়ে। কিন্তু পূর্ণতা আবিষ্কার করল নতুন বিপত্তি। ব্ল্যাঙ্কেটটা প্রায় পুরো অংশটাই ওয়াজান নিজের দিকে টেনে নিয়েছে। পূর্ণতার গায়ে পড়ে গেছে কেবল সামান্য। ঠান্ডা বাতাসে শরীরটা একটু সংকুচিত হতেই পূর্ণতা ব্ল্যাঙ্কেটের কোণ ধরে নিজের দিকে মৃদু একটা টান দিল। কিন্তু ওপাশে থাকা ব্যক্তিও ছাড়বার পাত্র নয়। পাল্টা এক টানে ব্ল্যাঙ্কেটটা আবার নিজের দিকে নিয়ে গেল। এভাবে কয়েকবার দুপক্ষের টানাপোড়েন চলার পর পূর্ণতা এবার নিজের সমস্ত শক্তি দিয়ে এক ঝটকায় ব্ল্যাঙ্কেটটা নিজের দিকে টেনে আনলো। আর ঠিক তখনই ঘটল অঘটন। ওপাশের শক্ত বাঁধন আলগা করে হওয়ায় আকস্মিক টানের তীব্রতায় পূর্ণতা ধরে রাখতে পারল না। ছিটকে সে সশব্দে নিচে ফ্লোরের উপর পড়ে যায়। শব্দে ওয়াজান চোখ মেলল। সে বিছানায় আধশোয়া হয়ে ডান দিকে শুয়ে বেশ খানিকটা কুঁচকে বলল, "আশ্চর্য! পড়ে গেলে কি করে?" ওয়াজানের উদাসীন প্রশ্ন শুনে পূর্ণতার রাগে অপমানের দাঁতে দাঁত চেপে মুখটা শক্ত করে ফেলল। নিজে টেনে ফেলে দিয়ে এখন আবার জিজ্ঞাসা করা হচ্ছে কিভাবে পড়লাম। ব্ল্যাঙ্কেট থাকা শরীরের অন্য কোথাও তেমন একটা চোট লাগেনি, কিন্তু ডান হাতের কনুইটা লেগেছে বেশ ভালো রকম চটেকে চড়চড় করে উঠল। নিজের সাম নিজেকে সামলায় পূর্ণতা। প্রায় কাঁদো কাঁদো গলায় ফিসফিস করে বলল, ইবলিশ একটা! "কি বললে?" "কিছু না। তোমাকে রাগলে অদ্ভুত লাগে।" ওয়াজান বিছানা থেকে ঝুঁকে নিচে ফ্লোরে বসা পূর্ণতার দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল। পূর্ণতা কপাল কুঁচকে চোখ দুটো সরু করে তাকালো। কনুইয়ের ব্যথাটা ভুলে গিয়ে ঝাঁঝালো গলায় প্রশ্ন করল, "মানে?" ঠিক যেন ফুলে ওঠা একটা বিড়াল। "আমি বিড়াল?" ওয়াজান খুব শান্তভাবে মাথা নাড়িয়ে সায় দিল। পূর্ণতা আর নিচে বসে থাকল না। ফ্লোর থেকে ঝটপট উঠে সে সটান বিছানায় এসে বসল। রাগ তখন ওর মাথায় চড়ে গেছে। সে নিজের ডান হাতের তর্জনী নেড়ে ইশারায় ওয়াজানকে একটু কাছে আসার জন্য ডাকল। গম্ভীর মুখে বলল, "আর জানেন আপনি কি?" ওয়াজান কিছুটা কৌতূহল নিয়ে ওর দিকে তাকালো। পূর্ণতা এগিয়ে বলল, "অ্যানাকোন্ডার যমজ ভাই।" পরনের সুতির শাড়ি গায়ের সঙ্গে লেপ্টে আলুথালু অবস্থা পূর্ণতার। বাথটবের কনকনে ঠান্ডা পানির ধাক্কায় পূর্ণতার শরীরটা তখনও কাঁপছে। আর তার মাঝে নাকি এসে হানা দিয়েছে সর্দির অস্তুতি। পাংশুটে মুখ তুলে উপরে তাকাতেই দেখল ওয়াজান চলে যাচ্ছে। বাথরুম থেকে উঠে আসে পূর্ণতা। কেন ওকে এভাবে ঠান্ডা পানিতে ফেলে দিল? কি এমন অপরাধ ছিল ওর? সামান্য একটা কথার পিঠে কথা বললেই এই মাঝরাতে এমন নিষ্ঠুর শাস্তি পেতে হবে? অ্যানাকোন্ডা না বলে কি এখন মহামানব বলতে হবে? পরদিন পূর্ণতা রুমে বসে আছে। আপাতত এর ঝাড় দেওয়ালের মাঝে অলস বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। খানিক আগে নিচে গিয়েছিল সে, কিন্তু শাশুড়ি মায়ের তমতমে মুখের উপর গম্ভীর কণ্ঠস্বর তাকে মুহূর্তেই কুঁকড়ে দিয়েছে। একরাশ অস্তুতি নিয়ে সে দাঁড়িয়েছিল। তখন শাশুড়ি এক প্রকার বিরক্তি নিয়েই তাকে উপরে পাঠিয়ে দিলেন। শাশুড়ির কাঠকোট্টর চাহনি। এই বিয়েতে হয়তো তার মত ছিল না। দীর্ঘশ্বাস ফেলল পূর্ণতা। বিড়ম্বনার মহাসমুদ্রে যেন এসে পড়েছেন। ঘুম থেকে ওঠার পর থেকে ওয়াজানের আর দেখা নেই। হয়তো বাইরে গেছে। রাতে তাদের মাঝে আর কোনো বাক্য বিনিময়ও হয়নি। সকালে খবরটা রুমে দিতে গিয়েছিল কেউ একজন। তাই নাস্তাটা এই ছাড় দেওয়ালের মাঝেই সারতে হয়েছে তাকে। বসে থাকতে থাকতে পূর্ণতার ভালো লাগছে না। তাই ভাবল ঘরটা একটু খুঁটিয়ে দেখা যাক। পুরো রুমটা একদম সাদা। একবারে ভারী কুশনের সোফা সেট। অন্য পাশে পরিপাটি টেবিল। তাতে ল্যাপটপ আর ট্যাব রাখা। বিশাল এক কাবার্ড আর কারুকাজ করা ড্রেসিং টেবিল, যা ঘরের সৌন্দর্য বাড়িয়েছে। দৃঢ় পায়ে সে স্লাইডিং ডোরটা খুলে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দার এক কোণে সযত্নে সাজানো কয়েকটা চমৎকার ফুল গাছ। বাতাসের তালে দুলছে সেগুলো। নিচের চারপাশও গাছ।
এখান থেকে বাইরের চত্বরটা বেশ ভালোই দেখা যায়। বাড়িটা কত বড়! কাল রাতে অন্ধকার কিছুই বোঝা যায়নি। এখনো পুরোটা ঘর ঘুরে দেখা হয়নি। তবুও মুক্ত বাতাসে ছোঁয়ায় মনটা একটু শান্ত হলো। তখন বাড়ির কণ্ঠস্বর শুনতেই পূর্ণতার রেলিং দিয়ে একটু ঝুঁকে দেখল ওয়াজান ফোনে কারোর সাথে কথা বলতে ভীষণ ব্যস্ত। পূর্ণতার ঠোঁটের কোণে হাসি, এমন মোক্ষম সুযোগ হাতছাড়া করতে চাইল না সে। জলদি রুমে ঢুকে গ্লাস ভর্তি করে পানি নিয়ে এলো। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ঠিক ওয়াজানের মাথার উপর পানি ঢেলে দেয়। হুট করে পানি ভরার ওয়াজান চমকে ওঠে। ফোনের কথা মাঝপথেই থেমে গেল তার। অপ্রস্তুত অবস্থায় জট করে ওপর থেকে উপরের দিকে তাকালো সে। পূর্ণতা ততক্ষণে বাতাসের বেগে ঘরের ভিতর লুকিয়ে পড়েছে। দেওয়ালের গা এলিয়ে দিয়ে সে ফিক করে হেসে উঠল। চোখ দুটো চকচক করছে আনন্দে। মেঘ সরিয়ে তার দুরন্ত মনটা আনন্দের ডানা মেলল। কিন্তু পরক্ষণেই সপাটে দরজা খোলার শব্দ হলো। পূর্ণতা ততমত খেয়ে দেখলো ওয়াজান ঘরে ঢুকেছে। ওর গায়ের শার্টের বেশ খানিকটা অংশ ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ঘরে ঢুকেই সশব্দে দরজাটা লাগিয়ে দেয়। পূর্ণতা বহে ঢুক গিলল। সর্বনাশ! লোকটা যে বাজ পাখির মতো এখনই চলে আসবে সেটা ও ভাবেনি। উপায় না দেখে সে দ্রুত পায়ে বারান্দার গিয়ে স্লাইডিং ডোরটা সশব্দে টেনে দিয়ে আটকে দিল। এখন তাদের মাঝখানে কাচের দেওয়াল। ওয়াজান ধীর পায়ে স্লাইডিং ডোরের একদম কাছে এসে দাঁড়ালো। সে ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে শার্টে। খুলো! গলার স্বরটা আগের চেয়েও কয়েক গুণ বেশি গমগমে শোনালো। পূর্ণতা কাচের দেওয়ালের ওপাশে দাঁড়িয়ে মাথা নাড়ল। ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে গেলেও সে সেটা আড়াল করার চেষ্টা করে বলল, আপনি এখান থেকে যান, তারপর আমি খুলব। ওয়াজান ভ্রুকুঁচকে তাকালো, প্রশ্ন করলো, আমার ঘর আমি যাব কেন? পূর্ণতা এবার জেদ ধরল, তা না হলে আমি দরজা খুলব না। আপনি আপনি গেলে তবেই খুলব। আমি গেলে কেন? আপনি অসহ্য। হাস হাসল বুঝি? না, ভুল দেখছেন সে। এই পাথরের মতো মানুষটা হাসবে কেন? কিছুক্ষণ অসহ্য নীরবতা বিরাজ করলো দুজনের মাঝে। অতঃপর ওয়াজান চুপ করে থেকে শান্ত গলায় বলল, কিছু করব না, বেরিয়ে আসো। পূর্ণতা অবিশ্বাসের সুরে বলল, আপনার কথায় আমার একদম বিশ্বাস নাই। ওয়াজান এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে হচ্ছে অবাধ্য কোনো শিশুর সাথে কথা বলছে। সে বেশ নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিক আছে তাহলে আমি আমি সারাদিন ওখানেই রোদে থাকো। ঠিক আছে তাহলে সারাদিন ওখানেই রোদে থাকো, আমি চললাম। ওয়াজান আর এক মুহূর্ত দাঁড়ালো। সে খাবার থেকে নিজের পোশাক বের করে বাথরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় ইচ্ছে করে স্লাইডিং ডোরের পর্দাটা হুকটা টেনে দিয়ে গেল, যাতে যাতে পূর্ণতা ভেতরের কোনো গতিবিধি টের না পায়। বাইরে তখন রোদের তেজ বাড়তে শুরু করেছে। পূর্ণতার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। সে ভাবল ওয়াজান হয়তো একটু পর চলে আসবে। কিন্তু মিনিট দশেক পার হয়ে গেলেও স্লাইডিং ডোরের ওপাশে কোনো সাড়া শব্দ নেই। কাচের ওপারে বাড়ি পর্দাটা ঝুলে থাকায় ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। পূর্ণতা গাল ফুলিয়ে তাকিয়ে রইল। রোদ বাড়ছে অথচ লোকটা একটু নরম হচ্ছে না। মনে মনে সে নিজেই বকতে লাগলো, কেন যে খামোখা সিংহকে খেপাতে গেল। পূর্ণতা গিয়ে দোলনায় বসে। দোলনায় ধীর লয়ে দুলতে দুলতে মনে মনে বলতে লাগলো, আস্ত একটা রোবট, একটা মেয়েকে এভাবে রোদে ফেলে রেখে নিজের দিব্যি এসির নিচে আরামে আছে। রোদের প্রখরতার চারপাশটা ঝিমঝিম করছে। দোলনায় অস্থিরভাবে দুলতে লাগলো পূর্ণতা। এভাবে আর কতক্ষণ? মনের ভেতর একরাশ বিরক্তি আর চোখের কোণে সামান্য জল চিকচিক করে উঠল। এভাবে কতক্ষণ কেটে গেল পূর্ণতা জানে না। ক্লান্তি তার শরীরটা কেমন জানি এলিয়ে আসছে। অভিমানের পাহাড়টা ক্রমশ আরো উঁচু হয়ে আসছে অজানের অজানের উপর। কিছুক্ষণ পর হঠাৎ পর্দার ওপাশ থেকে নয়, বরং পাশের অন্য ডোরে খোলার শব্দ শুনে পূর্ণতা চমকে উঠল। সে বেবাচেকা গিয়ে দোলনা থেকে সোজা হয়ে দাঁড়ায়। ওয়াজান অতি নির্বিকার ভঙ্গিতে বেলকনিতে পা রাখে। তার পরনে এখন একটা শার্ট, চুলগুলো পরিপাটি। পূর্ণতার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, হাই খালিদ, শেষমেশ একটা বলদ মেয়েকে বিয়ে করলাম। পূর্ণতা বড় বড় চোখ করে ওয়াজানের দিকে তাকালো, আর একবার বন্ধ থাকা সেই দোরটার দিকে।
নিজের বোকামিটা এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই বড় বেলকনিতে যে ঢোকার জন্য দুটো ডোর আছে, রোদের তাপে তার উত্তেজনা সেই সহজ কথাটাই ওর মাথায় আসেনি। তবুও গাল ফুলিয়ে পাল্টা জবাব দিল, আমি মোটেও এমন না, আপনি সবসময় বেশি বুঝেন। নিজের বুদ্ধির দৌড় দেখলেই। পাশের দরজাটার লক তো খোলাই ছিল, একে বোকামি ছাড়া আর কি বা বলা যায়। পূর্ণতা এবার গাল ফুলিয়ে জেদ ধরল। অপমানে তার গাল দুটো লাল হয়ে উঠেছে। সে পাল্টা জবাব দিল, আমিও মোটেও বোকা নয়, আমি জাস্ট খেয়াল করিনি। আর আপনিও তো কম যান না, জানতেন যখন তখন একবার বললেই পারতেন। আপনি আসলে আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছেন, তাই না? বেশ ভালোই মজা পেয়েছি, তবে এটা ছিল তোমার বোকামির পরীক্ষা, আর তাতে তুমি লেটার মার্কস নিয়ে পাশ করেছো, সবাইকে জানাবে। তারপর আবার বলল, পাশের মিষ্টি আনবো কি? পূর্ণতা ইচ্ছে করছিল একটা বালিশ ছুঁড়ে মারতে। লোকটা ওকে নিয়ে মজা করছে, সে মুখ ঘুরিয়ে নিয়ে গজগজ করতে করতে বলল, বেশি বাড়াবাড়ি করছেন, আমাকে আপনি পছন্দই করেন না। তাহলে তাহলে এত কথা বলছেন কেন? যান না নিজের কাজে। ওয়াজান যায় না, বরং এগিয়ে আসে। পূর্ণতা এবার সত্যিই ভয় পায়, গলা শুকিয়ে যায়। শুধু জেদি সরে বলল, কিছু করবেন না বলেছিলেন। বেরিয়ে আসলে ভেবে দেখতাম। ওয়াজান একবার সামনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে খুব বেশি দূরত্ব নেই। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে পূর্ণতার চোখে। তারপর হঠাৎই হাত বাড়িয়ে দেয়। পূর্ণতার চোখ বন্ধ করে ফেলে। সে যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। সে যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। স্পর্শ পাই তার সামনে চুলগুলো কানে গজে দিচ্ছে। চমকে চোখ খুলে ফেলল পূর্ণতা। ওয়াজান হাত সরিয়ে নেয়, কণ্ঠ আশ্চর্য রকম শান্ত। পরের বার পানি ঢালার আগে একটু ভালো করে ভেবে নিও, না হলে শাস্তিটা আমার মতো করে দিতে হবে। পূর্ণতা পরনে গাঢ় রঙের শাড়ি, সারা বাড়ি মেহমান আর হই হুল্লোড় মুখর। আজ রিসিপশন, এজন্য বাড়ির প্রতিটি কোণে আত্মীয় স্বজন আর মেহমানদের কলকাকলিতে চারপাশ মুখরিত। পূর্ণতা আর ওয়াজান এখন নিজেদের করে। একটু আগেই দুজনের খাওয়া শেষ হয়েছে। তখন দরজার টোকা পড়ার শব্দে ওয়াজান উঠে গিয়ে দরজা খুলে। সাথে সাথে জ্বরের বেগে ঘরে ঢুকলো পার্থ, পূর্ণতার ছোট ভাই। গোলগাল মিষ্টি চেহারা, এবার সে দশম শ্রেণীতে পড়ে। মা চলে যাওয়ার পর ছোট্ট ভাইটি এখন পূর্ণতার প্রাণের স্পন্দন। পূর্ণতার চোখের মনি দুটো খুশিতে চিকচিক করে উঠল। পার্থ এগিয়ে এসে শক্ত করে বোনকে জড়িয়ে ধরে। কতক্ষণ পর যে পূর্ণতা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারল। তারপর ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলো, কখন আসলি? এই তো একটু আগেই। খেয়েছিস তুই কিছু? হ্যাঁ। আর কেউ আসেনি? না। পার্থ সংক্ষিপ্ত না শুনে পূর্ণতার মনটা এক মুহূর্তের জন্য বিষণ্ণ হয়ে উঠল। পরিবারের অন্য কারোর অভাব তাকে নিবিতে দমন করলো। তবে পার্থর উপস্থিতিটা মেঘটুকু দ্রুত সরিয়ে নিল। পার্থ তখন তার কৌতূহলী চোখ দুটো ছোট ছোট করে ওয়াজানকে পরখ করে নিল। তারপর পূর্ণতা একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন একটা বলল। কথা শেষ হতে দুই ভাই বোনের মধ্যে হাসির রোল পড়ে যায়। ওয়াজান দাঁড়িয়ে ভ্রু কুঁচকে এই দৃশ্য দেখল। দুজনের হাসির ধরন আর চোখের ইশারা যে সে স্পষ্ট বুঝতে পারল, হাসির মূল পাত্র সে নিজেই। সারাদিন ছোট ভাই পার্থকে নিয়ে বুকের কাছে আগলে রেখেছিল পূর্ণতা। ওর ছোট্ট অস্তিত্বটুকু পূর্ণতার সমস্ত একাকিত্ব আর বিষণ্ণতার মাঝে এক চিলতে রোদ্দুর হয়ে এসেছিল। কিন্তু পরন্ত বিকেলে যখন পার্থ বিদায় নিল, তখন থেকে পূর্ণতার মনের বাঁধ ভেঙে গেল। কাঁদতে কাঁদতে চোখের পাতা দুটো ফুলে ভারী হয়ে উঠেছে ওর। সন্ধ্যায় ওয়াজান ঘরে ফিরতে দেখল পূর্ণতা এক কোণে বসে প্যাচ প্যাচ করে নাক টানছে। ওর ফোলা চোখের উপর দিয়ে গড়িয়ে পড়া নোনা জলগুলো গালের উপর শুকিয়ে রেখা তৈরি করেছে। ওয়াজান কয়েকবার কথা বলার চেষ্টা করলো, কিন্তু পূর্ণতা পাথরের মতো নিশ্চুপ। কোনো উত্তর না পেয়ে ওয়াজান কিছুটা অধৈর্য হয়ে তার ভেজা গালে দুটো শক্ত করে টেনে ধরল। পূর্ণতা আর্তনাদ করে উঠল ব্যথায়। ওর তুলে নরম গালে ওয়াজানের সে কঠোর ও বলিষ্ঠ হাতের স্পর্শ চেকার মতো লাগলো। ছাড়ুন আমাকে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় অস্পষ্ট স্বরে বলল ও।
অবিরাম ঝরে পড়া অশ্রুবিন্দুগুলো যখন আবারও ওর গাল ভিজিয়ে দিচ্ছিল, তখন ওয়াজান বিরক্তিকর শ্বাস ফেলল। পরক্ষণে অত্যন্ত কর্কশভাবে নিজের শক্ত হাতের ঢালু দিয়ে পূর্ণতার গাল মুছে দিতে শুরু করলো। পূর্ণতা যন্ত্রণায় কুকড়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। ওয়াজান এবার ধমকের স্বরে বলে উঠল, স্টপ ইট, এবার অন্তত চুপ করো, কাঁদতে কাঁদতে একদম পেতনির মতো লাগছে তোমাকে। ওয়াজানের এমন কথা শুনে ক্রোধে ওর শরীর রিরি করতে লাগলো। ও নিজের চোখের জল দ্রুত মুছে নিয়ে দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল, অসহ্য একটা লোক আপনি, মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয় সেই কাণ্ডজ্ঞানটুকুও তো আপনার নেই। আমাকে যদি পেতনির মতোই লাগে তবে দূরে থাকলেই তো পারেন, নিজে তো একটা আস্ত গন্ডার, অনুভূতির ছিটেফুটো নেই। আমি কি আপনাকে যে চেয়ে কথা বলতে চেয়েছি? পূর্ণতার বাক্যটি শেষ হওয়ার আগে আচমকা জোরালো টানে ও নিজেকে আবিষ্কার করলো ওয়াজানের বলিষ্ঠ বাহুডোরে। ওয়াজান ওকে অতর্কিত বাজু খুলে তুলে নিয়ে পূর্ণতা চমকে উঠে স্নানও হয়ে গেল। মুহূর্তের জন্য ওর শ্বাসটা আটকে এলো, কিন্তু স্তম্ভিত ফিরতে ওর চটপট করে বাধা দেওয়ার চেষ্টা করলো। কি করছেন আপনি? অসভ্যতা করবেন না, ছাড়ুন আমাকে। অন্যথা তীব্র প্রতিবাদ আর হাত পা ছোটাছুড়িকে বিন্দুমাত্র আমল দিল না ওয়াজান। ওর বলিষ্ঠ হাতের বাঁধন আরো দৃঢ় হলো। সেই অবস্থাতে গটগট করে হেঁটে ও পূর্ণতাকে নিয়ে বারান্দার একদম কিনারায় নিয়ে চলে এলো। খোলা আকাশের নিচে হিমেল হাওয়ায় পূর্ণতার অবিন্যস্ত চুলগুলো টানছে, কিন্তু ওর মনের ভিতর তখন ভয়ের হিমস্রোত। ওয়াজান ওকে প্রায় রেলিংয়ের উপর ঝুঁকিয়ে ধরল। নিচে অন্ধকার আর শূন্যতা। ওয়াজানের পাথরের মতো শক্ত মুখ তখন শীতলতা। নিচু সরে অনেকটা ফিসফিস করে প্রশ্ন করলো, ফেলে দেব? নিচে তাকাতেই পূর্ণতার মাথাটা ঝিমঝিম করে উঠল। উচ্চতায় পূর্ণতা ফোবিয়া আছে, ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। ওয়াজানের চোখের মনিতে কোনো রসিকতার লেশ নেই। পূর্ণতা বুঝতে পারলো না এই লোকটা কি সত্যি কতটা উন্মাদ হতে পারে। ওর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। ভয়ার্ত দৃষ্টিতে ও ওয়াজানের শার্টের কালারটা খামচে ধরলো। ওয়াজানের চোখে মুখে তখন হাসি। পূর্ণতার ভয়ার্ত মুখচ্ছবি ওর পাথরের মতো হৃদয়ে কোনো রেখাপাত করছে না। ওর বলিষ্ঠ হাতের বাঁধন একটু আলগা হওয়ার ভান করতেই পূর্ণতা আতঙ্কে দু চোখ বন্ধ করে ফেললো। ওর মনে হলো পরক্ষণেই হয়তো ও শূন্যে ভাসবে। উত্তর দিচ্ছ না যে? ফেলে দেব? পূর্ণতা নিজের সর্বশক্তি দিয়ে অজানের শার্টের কলারটা কামছে ধরে কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, অসভ্য, এভাবে কেউ ভয় দেখায়? নামান আমাকে বলছি। অজান এবার একটা বাঁকা হাসি হাসলো। পূর্ণতাকে রেলিং থেকে একটু সরিয়ে এনে নিজের বুকের আরো কাছে টেনে নিল ও। পূর্ণতার হৃৎপিণ্ডের দুকদুকানি তখন স্পষ্ট অনুভব করা যাচ্ছে। ভয়ে আর রাগে ওর ছোট ছোট নিঃশ্বাসগুলো অজানের গলার আশ্রে পড়ছে। ভয় পাও বুঝি? এতক্ষণ তো খুব বাঘিনীর মতো গর্জন করছিলে, এখন কালারটা এমনভাবে আঁকড়ে ধরেছ কেন? পূর্ণতার চোখ খুলে দেখলো অজানের তীক্ষ্ণ দৃষ্টি ওর মুখের উপর নিবিদ্ধ। লজ্জায় ওর কান ঝাঁঝা করে উঠল। ও চাইলো এখনই এই লোকটার কোল থেকে নেমে দূরে চলে যেতে, কিন্তু ওর শরীর তখনও ভয়ে অবশ হয়ে আছে। ওয়াজান ওকে নামিয়ে দিল না, বরং সেই অবস্থাতেই বারান্দার দোতলায় গিয়ে বসলো। পূর্ণতা ওর কোলের উপর বসে ছটফট করে উঠল, ছাড়ুন, আমি নিচে নামবো। চুপ করে বসে থাকো, বেশি নাড়াচড়া করলে সত্যি সত্যি রেলিং এর ওপাশে পাঠিয়ে দেব, তখন আর এই আসরটুকু আর পাবে না। ওয়াজানের কণ্ঠস্বরে হয়তো কিছু ছিল যা পূর্ণতাকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। বাইরের ঝিরঝিরে হাওয়ায় পূর্ণতার অভিমানী মনটা আরো সংকুচিত হয়ে এলো। ও বুঝলো এ পাথরের হৃদয়ের মানুষটার কাছে ওর চোখের জলের কোনো দাম নেই, অথচ ওই প্রতিটি বিপদে এই শক্ত হাত দুটোই একে আগলে ধরে। পূর্ণতা ক্রোধে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ওর হাত দুটো তখনও অজান্তে ওয়াজানের খাদ আঁকড়ে ধরেছিল। আকাশ জুড়ে তখন ম্লান জ্যোৎস্না ফুটে উঠতে শুরু করেছে, আর বারান্দার সেই নিস্তব্ধতায় দুই বিপরীত মেরুর মানুষের দীর্ঘ শ্বাসগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ এভাবেই কাটলো।
স্তব্ধ বারান্দায় শুধু ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা বাতাসের শনশন শব্দ। পূর্ণতা আর কথা বাড়ালো না, শুধু নিজের মুখটা অন্যদিকে ফিরিয়ে গাল ফুলিয়ে বসে রইল। ওর অভিমানী মনের ভিতর তো কোনো হাজার প্রশ্নের আনাগোনা। কেন এই লোকটা তাকে এইভাবে নাজেহাল করে? কেন তার কোমল অনুভূতির কোনো মূল্য এই গন্ডারটার কাছে গন্ডারটার কাছে নেই? ওয়াজান এক এক হাতে পূর্ণতার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। পূর্ণতা ওর কোলের উপর বসেনি, বরং কোনো জড়বস্তু রাখা আছে। ওর এই নির্বিকার ভঙ্গি পূর্ণতাকে আরো বেশি খেপিয়ে তুলল। পূর্ণতা আবারও একটু নড়চড়ে ওঠার চেষ্টা করতে ওয়াজানের হাতের বাঁধন আষ্টপৃষ্টে জড়িয়ে ধরল ওকে। ও নিচু গলায় শান্ত সুরে বলল, স্থির হয়ে বসে থাকো পূর্ণতা, অহেতুক চটপট করলে হিতে বিপরীত হবে। হিতে বিপরীত মানে কি? আপনি কি আমাকে মেরে ফেলবেন? অজান ফোন থেকে চোখ সরিয়ে পূর্ণতার দিকে তাকালো। ওর সেই গভীর অন্ধকার চোখের দৃষ্টি মুহূর্তের জন্য একটা অন্যরকম দ্যুতি খেলে গেল। খুব ধীরে পূর্ণতার কানের কাছে মুখ নিয়ে এলো। তপ্ত নিঃশ্বাস পূর্ণতার ঘাড়ে লাগতে ও শিউরে উঠল। ওয়াজান ফিসফিস করে বলল, মারার কথা বলছো? তোমাকে মারলে আমার এই শূন্য বারান্দায় এমন মিষ্টি ঝগড়া আর কে করবে? পূর্ণতা স্তব্ধ হয়ে গেল। এই প্রথম ওয়াজানের কণ্ঠে কোনো বিদ্রূপ নেই, বরং অদ্ভুত ভালো লাগার রেশ লেগে আছে। ও কি ভুল শুনলো? কিন্তু পরক্ষণে ওয়াজান আবার ওর চেরোচেনা কর্কশ ভঙ্গিতে ফিরে এলো। যাও, এবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। এলোমেলো মুখটা দেখে শান্তিতে খেতেও পারবো না। এক ঝটকায় পূর্ণতাকে কোল থেকে নামিয়ে দিল ওয়াজান। পূর্ণতার টাল সামলে দাঁড়িয়ে একবার রাগী চোখে ওর দিকে তাকালো। মনে মনে এক গাদা গালি দিয়ে দ্রুত পায়ে ঘরের ভিতর ঢুকে গেল ও। কিন্তু নিজের অবচেতন মনে পূর্ণতা অনুভব করলো ও ভয়ার্ত হৃৎপিণ্ডের স্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। রাগে আড়ালে কোথাও অদ্ভুত ভালো লাগার রেশ ওর মনের কোণে লুকিয়েছিল, যা ও নিজে স্বীকার করতে চাইছে না। ওয়াজান একা বারান্দায় বসে অন্ধকারে একটা সিগারেট ধরালো, দুয়ার কন্ডুলি পাকিয়ে ও আকাশের দিকে তাকালো। পূর্ণতা বারবার আর চোখে ওয়াজানের দিকেই তাকাচ্ছে। ওর মনের ভেতর কথা বলার জন্য উতাল পাতাল করছে। টুটের ডগায় চলে এসেছে শব্দগুলো, কিন্তু কিছুতেই ও তা উচ্চারণ করতে পারছে না। অদ্ভুত জড়তা আর ভয়ে ওকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে। ওয়াজান সোফায় বসে একমনে ল্যাপটপের কিবোর্ড আঙ্গুল চালাচ্ছে। ওর পুরো ওর পুরো মনোযোগ স্ক্রিনের দিকে। এই মানুষটার পূর্ণতা ভীষণ ভয় পায়। ওয়াজান যখন ওর দিকে তাকায়, সে গভীর তীক্ষ্ণ দৃষ্টির সামনে পূর্ণতার দিকে বড্ড অসহায় মনে হয়। অমন পাথরের মতো গম্ভীর মানুষকে ভয় না পেয়ে কি উপায় আছে? যার মেজাজের কোনো ঠিকানা নেই, যে হুটহাট যখন তখন ওকে বারান্দা থেকে ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দিয়ে বসে। পূর্ণতা নিজের শাড়ির আঁচলটা আঙ্গুলের সাথে জড়াতে জড়াতে আরও একবার ওয়াজানের দিকে তাকালো। ও মনে মনে সাহস সঞ্চয় করার চেষ্টা করছে, কিন্তু ওয়াজানের শক্ত চোয়াল আর গম্ভীর মুখের দিকে তাকাতে ওর বুকের ভিতরটা কেমন দুরু দুরু করে ওঠে। তবুও সাহস সঞ্চয় করে পূর্ণতা বলেই ফেলল, আমি কি বাড়িতে যাব না? আপনি মানা করে দিলেন কেন? ওয়াজান ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে কিবোর্ডের আঙ্গুল চালানোর অবস্থাতেই ঠান্ডা গলায় জবাব দিল, যাওয়ার কোনো দরকার নেই। পার্থকে যদি দেখতে এতই ইচ্ছে হয়, তবে আমি ওকে বলবো এখানে এসে তোমার সাথে দেখা করে যেতে। ওয়াজানের একতরফা সিদ্ধান্তে পূর্ণতার ভেতরটা কুবে ফেটে পড়লো। সে গলার স্বর কিছুটা চেঁচিয়ে বলল, কেন এমন করছেন আমার সাথে? এবার ওয়াজান ল্যাপটপের স্ক্রিন নামিয়ে রাখলো। তারপর তার তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে পূর্ণতাকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেললো। বলল, আমার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না পূর্ণতা। অবাধ্যতার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা তো আগেই হাতে নাতে প্রমাণ পেয়েছো। আমি আপনার কথা শুনবো না। পূর্ণতা নিজেই নিজের সাহসে একটু চমকে উঠল, কিন্তু কথা যেন তীরের মতো বেরিয়ে এসেছে। ওয়াজান ল্যাপটপটা টেবিলের উপর রাখে, তারপর ধীর পায়ে উঠে দাঁড়ায়। তার ধীরস্থির অবয়ব আর শান্ত ভঙ্গি পূর্ণতার ভয় পায়। ওয়াজান মন্তর গতিতে এগিয়ে এসে একদম পূর্ণতার মুখোমুখি দাঁড়ালো, নিচু হয়ে পূর্ণতার চোখের দিকে তাকালো। অতঃপর বলে, কথাটা আরেকবার বলো পূর্ণতা, শুনতে বেশ লেগেছে। পূর্ণতা একবার ঢোক গিলল। তার পিছনে দেওয়াল আর সামনে ওয়াজান। পালাবার কোনো পথ নেই। এতক্ষণ যে জেদ আর রাগ তার ভিতরে ছাড়া দিয়ে উঠেছিল, ওয়াজানের অতি শীতল চাহনির সামনে তার তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগলো। সে চোখ নামিয়ে শাড়ির আঁচলটা আঙ্গুল জড়াতে জড়াতে আমতা আমতা করে বলল,
আমি আমি তো এমনি বলেছি। ওয়াজান পূর্ণতার এই চট জলদি সুর বদলানোর দেখে মনে মনে হয়তো হাসলো, কিন্তু মুখে তার কোনো প্রকাশ ঘটালো না। পুনরায় আবার টেবিলে গিয়ে বসে। পূর্ণতা এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে সোজা চলে যায় লাবণীর রুমে। লাবণীর স্বামী একজন আর্মি অফিসার। ডিউটির কারণে ছুটি মেলেনি বলে বিয়েতে উপস্থিত হতে পারেনি, তবে শ্বশুর শাশুড়ি ঠিকই এসেছেন। পূর্ণতা ঘরে ঢুকে দেখলো লাবণী এক হাতে ফোনে কথা বলতে বলতে অন্য হাতে জিয়ানের জামা কাপড় খোলার চেষ্টা করছে। জিয়ান অবশ্য এক জায়গায় স্থির থাকার পাত্র নয়। সে মায়ের হাত হাত গলে পালিয়ে যাবার ধান্দায় আছে। লাবণী একা সামলাতে দেখে পূর্ণতা এগিয়ে গিয়ে মৃদু সুরে জিজ্ঞাসা করলো, গোসল করাবে? লাবণী মাথা নেড়ে হ্যাঁ জানায়। পূর্ণতা এগিয়ে গিয়ে জিয়ানের তুলতুলে হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, আমি করাবো? লাবণী কিছুটা অবাক হয়ে তাকালো। তুমি পারবে তো? ও কিন্তু ভীষণ চটপট করে। পূর্ণতা হাসিমুখে মাথা নেড়ে সায় দিয়ে পার্থকে ও ছোট থেকে কত আগলে রেখেছে। জিয়ানকে গোসল করানো করানো ওর জন্য এমন কোনো কঠিন কঠিন কিছু নয়। লাবণীর কোল থেকে ও ছোট্ট জিয়ানকে নিজের কোলে তুলে নিল। জিয়ান ও পূর্ণতার চেনা কোল পেয়ে ওর গালটা খামচে ধরে খিলখিল করে হেসে উঠল। জিয়ানকে নিয়ে যখন নিজের রুমে ফিরে এলো, দেখলো ওয়াজান তখনও ল্যাপটপের স্ক্রিনে মগ্ন হয়ে আছে। সে যে ঘরে ঢুকেছে লোকটা তা খেয়াল করছে বলে মনে হলো না। পূর্ণত আর কামোখা চেঁচিয়ে কথা বলতে গেল না। নিঃশব্দে জিয়ানকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা টেনে দিল। ওয়াজানের সুইচটা অন করে গিজারের গিজারের সুইচটা অন করে গরম পানির কলটা ছেড়ে দেয়। জিয়ান পানির শব্দ শুনে খিলখিল করে হেসে উঠল। ছোট ছোট দুই হাত নাড়িয়ে পানি ঝাঁপিয়ে পড়ার জন্য চটপট করছে। বাথটবে কুসুম গরম পানিতে হাত দিয়ে তাপমাত্রাটা আরো একবার পরখ করে নিল পূর্ণতা। না, একদম ঠিক আছে। ও জিয়ানকে কোলে তুলে পানির মধ্যে বসে দিতে একটু দুষ্টটা দুই হাত পানি ছুঁড়ে খিলখিল করে হেসে উঠল। পূর্ণতা নিজেও খিলখিল করে হেসে উঠল। মায়ের চলে যাওয়া আর এই নতুন বাড়ির গুমট পরিবেশের মাঝে প্রথম এই প্রাণখোলা একটু হাসলো, কিন্তু পানি চেয়ে জিয়ানকে চট্টচানি আরো বাড়লো। বাথটবের পানি দু হাতে চাপড়ে চারিদিকে একাকার। পূর্ণতা এবার একটু চিন্তায় পড়ে গেল। এভাবে ছটফট করতে গিয়ে যদি নাকে মুখে বা কানে পানি ঢুকে যায়, তবে তো ভীষণ বড় বিপদ হবে। আপু তখন ভাববে ওর বাচ্চা যত্ন নিতে পারছে না। পূর্ণতা জিয়ানের পিঠে হাত দিয়ে আলতো করে ওকে সামলানোর চেষ্টা করলো। তারপর কিছুটা আদরে শাসনের সুরে বলে উঠল, জিয়ান সোজা হো সোনা, একদম চটমট করবে না কিন্তু। দুষ্টুমি করলে লোককে চিলে বলবো না। কিন্তু জিহান কার কথা শুনে? সে পূর্ণতার শাড়ির আঁচলটা কপ করে ধরে নিজের দিকে টানতে লাগলো। পূর্ণতা বুঝতে পারলো জিয়ানকে শান্ত করতে ও নিজেই এখন নাকানি চুবানি খাচ্ছে। এক হাতে চোখ মুছতে মুছতে অন্য হাতে জিয়ানকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করে এবার ওয়াজানকে ডাকলো, শুনছেন? এদিকে একটু আসুন। পূর্ণতার ডাক শুনে ওয়াজান ল্যাপটপ থেকে চোখ সরালো। ভ্রু দুটি খানিকটা কুঁচকে যায়। ল্যাপটপ একপাশে রেখে সে দৃঢ় পায়ে ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায়। পূর্ণতার শাড়ির আঁচল আর একপাশে ইতিমধ্যে ভিজে লেপ্টে আছে। কপালে দু একটা চুল পানির ছিটার গালে এসে টেকেছে। আর বাথটবের ভেতর জিয়ান পূর্ণতার শাড়ি খামচে ধরে মহানন্দে পানি ছিটিয়ে যাচ্ছে। ওয়াজান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, কি হলো, সামলাতে পারছো না বুঝি? পূর্ণতা নিজের ভেজা চুলগুলো এক হাতে কানের কাছে গুজে অন্য হাতে জিয়ানকে সামলাতে সামলাতে বলল, ওসব পরেও বলতে পারবেন। একটু এখন একটু এদিকে এসে জিয়ানকে ধরুন তো, ও যেভাবে লাফাচ্ছে নিজের নাকে কানে পানি ঢুকিয়ে দিয়ে ছাড়বে। ওয়াজান নিজের শার্টের হাতা দুহাতে কোনোই পর্যন্ত একটু গুটিয়ে নিয়ে এগিয়ে এলো। বাথটবের পাশে একটু হাঁটে গেড়ে বসে সে জিয়ানের দুই বগলের নিচে হাত দিয়ে ওকে সোজা করে ধরলো। ওয়াজানের শক্ত হাতের বাঁধনে আসতে জিয়ান একটু 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 কেমন একটু থমকে গেল। চটপটানি নিমেষে অর্ধেক হয়তো গম্ভীর মুখ দেখে সেও একটু দমে গেছে। পূর্ণতা মুখ টিপে টিপে একটু হাসলো। তৎক্ষণাৎ ওয়াজান জট করে পূর্ণতার দিকে তাকালো। ঠোঁটের খুনে হাসিটুকু ওয়াজানের চোখ এড়ায়নি। সে ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, হাসছ যে বড়, হাসস যে বড়, নিজের তো কোনো মুরদ নেই, একটা বাচ্চাকে ঠিক মতো সামলাতে পারো না।
পূর্ণতার হাসি মাখা মুখটা নিমিষে আবার গাল ফোলানো অভিমানের রূপ নিল। সে একটা মগ হাতে নিয়ে জিয়ানের গায়ে পানি ডালতে ডালতে বলল, আমি পারবো না মানে? আমি তো বেশ সুন্দর করেই করাচ্ছিলাম। আপনার মতো এমন হাতির মতো শরীর নিয়ে যে আর জিয়ান চটপট করতে পারে না, তাই একটু বেগ পেতে হচ্ছিল। এই যা হাতি! ওয়াজানের চোয়াল শক্ত হয়ে গেল। এই মেয়ে ওকে হাতি বলল? সে জিয়ানকে আরো একটু শক্ত করে ধরে পূর্ণতার একদম কাছাকাছি এগিয়ে এলো। পূর্ণতার দূরত্ব এখন নামমাত্র। ওয়াজানের থেকে চমৎকার পারফিউম আর পুরুষালীর একটা ঘ্রাণ আসছে। গলা শুকিয়ে এলো। আচমকা ওয়াজানের এত কাছে দেখে দমে গেল পূর্ণতা। ওর হাত থেকে মগটা প্রায় কেড়ে নিল ওয়াজান। দেখলে তো, তোমার ধারা তো হয়নি। যেটা পারো না সেটা নিয়ে খামোখা জেদ করো কেন? শুধু পানি ঢালো, বাকিটা আমি দেখছি। পূর্ণতার ঠোঁট কামড়ে ধরে রইল। লোকটা জিয়ানকে গোসল করানোর বাহানাতেও তাকে কোঁচা দিতে চাইল না। মগে করে পানি তুলে দিল আর ওয়াজান খুব সাবধানে জিয়ানের গায়ে সাবান মাখিয়ে দিচ্ছে। জিয়ানও এতক্ষণে ওয়াজানের সাথে মানিয়ে নিয়েছে। সে বাধ্য ছেলের মতো বসে মামার শার্টের টেনে ধরে খেলছে। গোসল শেষ হতে পূর্ণতা দ্রুত পায়ে স্ট্যান্ড থেকে তোয়ালেটা বাড়িয়ে দিল। ওয়াজান জিয়ানকে আলতো করে তুলে তাওয়ালের জড়িয়ে নিল। জিয়ানকে কোলে নিয়ে যখন উঠে দাঁড়ায় তখন সে দেখলো ওয়াজানের শার্টটাও অর্ধেকটা ভিজে টইটম্বর হয়ে গেছে। পূর্ণতা জিয়ানকে নিজের কোলে নেওয়ার জন্য হাত বাড়াতে যাবে, তখনই ওয়াজান ওকে থামিয়ে দেয়। পূর্ণতা ভেজা শাড়ি, কপালে লেপ্টে থাকা চুল আর ক্লান্ত মায়াবী মুখের দিকে তাকিয়ে ওয়াজান নিচু সুরে বলল, একে আমি আপুর কাছে দিয়ে আসছি, তুমি আগে নিজের এই জবতুব অবস্থা ঠিক করো। ওয়াজান চলে যেতে পূর্ণতা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে থমকে গেল। গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। শাড়ি ভিজে একদম লেপ্টে আছে, আর এতক্ষণ যে সে এ অবস্থায় ওয়াজানের সামনে ছিল। পূর্ণতা একরাশ মেঘের মতো হেলে দুলে নিচে নেমে এলো। পা ফেলে ফেলে সে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সেখানে ফাতেমা বেগম তখন বাটিতে তরকারি বাড়ছিলেন। পূর্ণতা চুপটি করে একপাশে দাঁড়িয়ে রয়। ফাতেমা বেগমের মুখ গম্ভীর। সবসময় তো এমন থাকে না। শুধু পূর্ণতা আসলে কি? পূর্ণতা তার ছোট্ট মাথায় কিছুই বুঝে উঠতে পারে না। ফাতেমা বেগম চোখ না তুলেই বললেন, এগুলো টেবিলে রেখে আসো। পূর্ণতা বাধ্য মেয়ের মতো বাটিগুলো হাতে নিল, ধীরে ধীরে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। তারপর আব্দুল সাহেব আর ওয়াজেন এসে চেয়ার টেনে বসলেন। আব্দুল সাহেবের চোখ সবসময়ের মতোই কোমলতা। মৃদু মৃদু হেসে বললেন, ভালো আছো মা? পূর্ণতার মনটা কেমন নরম হয়ে গেল। ও ছোট্ট করে হাসলো। জি বাবা। এই মানুষটাকে পূর্ণতার ভীষণ ভালো লাগে। মা বলে আদরে ভরিয়ে রাখে। কি অদ্ভুত মায়া আছে কথায়। খুব বেশি কথা বলে না, কিন্তু যতটুকু বলেন তাতে বুক ভরা স্নেহ ঝরে পড়ে। পূর্ণতা চুপি চুপি পাশ ফিরে ওয়াজেনের দিকে তাকালো। আর এই লোকটা একদম উল্টো, ভয়ানক গম্ভীর, রাগী, বদমাশও বটে। সারাক্ষণ এমন করে তাকে যেন পৃথিবীর সব মানুষ তার কাছে বিরক্তিকর। এর মধ্যে তরকারিগুলো টেবিলে সাজিয়ে রাখতে রাখতে ফাতেমা বেগম গজগজ করে বললেন, মা বাবার কথা তো আর দাম নেই। এখন তো অন্য মানুষের কথাই শেষ কথা। তারা যা বলবে সেটাই। আমার কথা কেন কানে নিতে যাবে বলো? অন্য কেউ যখন একবার বলে দিয়েছে, ব্যাস সেটাই করে নিতে হবে। মায়ের সুপ্ত খোঁচা দেওয়ার কথা শুনে ওয়াজান কিছুটা অস্থিতিতে পড়ে গেল। বিরক্ত মুখে পানির গ্লাস নামিয়ে বলল, আম্মু প্লিজ। পূর্ণতা ডাগর ডাগর চোখে একবার রান্নাঘরের দিকে তাকায়, আর একবার ওয়াজানের গম্ভীর মুখের দিকে তাকিয়ে থাকে। মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে কৌতূহল কিলবিল করছে। ঠিক কি করছে কিছুই তার মাথায় ঢুকছে না। তবে অবুঝ মনে কেন যেন একটা খটকা লাগলো। কথাগুলো কি তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে? কিন্তু তেমন কোনো কারণ তো খুঁজে পেল না সে। উপায়ন্তর না দেখে ওয়াজান এবার বাবার দিকে আশাবাদী চোখে তাকালো। চোখের ইশারায় অনুনয় করলো কিছু একটা বলার জন্য। আব্দুল সাহেব ছেলের মনের ভাব বুঝতে পেরে গলাটা একটু ছড়িয়ে বেশ রসিয়ে বললেন, আরে অফিস তো এখন কয়দিন বন্ধই আছে, তুই বরং এক কাজ কর, এ সুযোগে আমাদের পূর্ণতা মাকে কোথাও থেকে একটু গড়িয়ে নিয়ে আয়। বাবার মুখে এমন উল্টাপাল্টা কথা শুনে ওয়াজানের কপালের বিরক্তির বাজ পড়ল। ও কি বলতে বলেছে আর বাবা কি বলে ফেললো।
মনে মনে নিজের উপরে রাগ হলো ওয়াজেনের। ইশারা খানে বোঝানোর চেষ্টা করাটাই ভুল হয়েছে। মালবিকার বয়স তখন সবে 14। কৈশোরের চপলতা কৈশোরের চপলতা কাটাতে না কাটাতে ওর বিয়ে হয় শ্যামবর্ণের এক ভদ্রলোকের সাথে। পড়াশোনায় মালবিকা বরাবরই বেশ ভালো, যার জন্য মেধাবী ছাত্রী হিসাবে তার সুনাম ছিল। বিয়ের রাতে বুক দুরু দুরু কাঁপন নিয়ে সে বাসর করে বসেছিল, মনের কোণে আতঙ্ক। কিন্তু আশ্চর্য হয়ে হয়ে সে দেখল, চির চিরাচরিত চেনা আশঙ্কার মতো লোকটা তার উপর ঝাঁপিয়ে পড়ল না, কেবল ধীর পায়ে মালবিকার কাছে এসে বসলো। তারপর মৃদু গলায় বলল, শুনলাম তুমি নাকি লেখাপড়ায় খুব ভালো। মালবিকা লজ্জায় ও সংকোচে মাথা মাথা নিচু করে রইল। সে নত মস্তিষ্কে আলতো করে শুধু একটু মাথা নাড়ল। আবার প্রশ্ন করলো, তা আরো পড়তে চাও নাকি? মালবিকা এবার কোনো উত্তর দিল না, নিতর পাথরের মতো চুপ করে রইল। বিয়ের আগে মায়ের কড়া শাসন আর সতর্ক বার্তা তার কানে তখনও বাজছিল। বিয়ের পর যখন পড়াশোনা চলবে না বাছা, এখন শুধু মন দিয়ে সংসার করতে হবে, সেই চেনা ভয়ে মালবিকার বুক শুকিয়ে কাঠ। মুখ ফুটে কিছু বলতে গেল, যদি লোকটা রেগে যায়, যদি গায়ে হাত তুলে, এই আশঙ্কায় কেবল নীরবতাই সঙ্গী করে রাখলো। তবে সামনের মানুষটা বোধহয় মালবিকার জড়তা আর বাতুরি নীরবতার খুব একটা পছন্দ হলো না। সে একটু ঝুঁকে আবার শুধালো, কেন চুপ কইরা রইছ যে? মালবিকা কিছু বলার আগে লোকটার মুখে ফুটে উঠল আশ্বাসের হাসি। বলল, লেহাপড়া চালাইয়া যাও, কোনো অসুবিধা নাই। আমার বউ অনেক উঁচা লেহাপড়া করব, এটা তো আমার গর্বের বিষয়। ভদ্রলোকের এমন আশ্বাসের বাণী শুনে মালবিকার বুকের ভিতর জমে থাকা ভয়ের মেঘগাটা নিমিষেই ঘটে গেল। মনের কোণে খেলে গেল আনন্দের হিল্লোল। তাহলে সে আবার সেই বই খাতা ছুঁতে পারবে, তার পড়ার টেবিল চেনা অক্ষরের তাকে ছেড়ে কোথাও হারিয়ে যাবে না। মালবিকা যখন নিজের গোপন আনন্দটুকু সামলে নেওয়ার চেষ্টা করছে, তখনই লোকটা আবার একটু ঝুঁকে মৃদু হেসে বলল, তা লেখাপড়া শেষ কইরা কি করতে চাও শুনি? মনের মধ্যে কোনো ইচ্ছা আছে নাকি? আকস্মিক প্রশ্নের মালবিকা এবার বেশ চিন্তায় পড়ে গেল। তার কিশোরীর মন অত শত সুদূর প্রসারী কথা কখনো ভাবেনি। তার কাছে পড়াশোনা মানে ছিল স্রেফ ভালো রেজাল্ট করা, নতুন ক্লাসে ওঠা আর বান্ধবীদের সাথে প্রতিযোগিতায় জিতে প্রথম হওয়া। পড়াশোনা শেষ করে জীবনে বড় কোনো লক্ষ্য পূরণ করতে হবে, এমন কোনো স্বপ্ন দেখার সুযোগই তার ছিল না। মেয়েরা যে ঘরের বাইরে গিয়ে চাকরি বাকরি করতে পারে, জজ ব্যারিস্টার বা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, এসব ভাবনা মালবিকার চেনা জগতের বাইরে ছিল। তাই লোকটার মুখের উকের দিয়ে সে কেবল ফেল করে তাকিয়ে রইল। খানিকটা সময় পার হওয়ার পর মালবিকার অপ্রস্তুত ভাব দেখে লোকটি বোধহয় তার মনের অবস্থা বুঝতে পারল। সে মৃদু একটু হেসে অভয় দেওয়ার সুরে বলল, কি হইল, অত বাইব না। অহনি সব যাইনা ফেলানোর লাগবো এমন কোনো কথা নাই, আস্তে ধীরেই চিন্তা কইর। তারপর একটু থেমে মালবিকার মাথায় আলতো করে হাত রেখে আবার বলল, আপাতত মনের আনন্দেই পড়ালেখা করো, নিজের ইচ্ছাটারে বাঁচাইয়া রাখো। বদ বদ বাকিটা উপর উপর ছাইরা দাও, আমি তো আছি নাকি? এই প্রথম মালবিকা লোকটার চোখের দিকে তাকালো। সে চোখে কোনো শাসন নেই, রাক্ষসে কোদা নেই, আছে কেবল এক আকাশ পরিমাণ নির্ভরতা। মালবিকার মনে হলো এই অজানা মানুষটা যেন খুব চেনা, খুব আপন। রুমে ঢুকে পূর্ণতাকে না দেখে ওয়াজান বেশ অবাক হলো। কোথায় গেল মেয়েটা? এই তো মাত্র কিছুক্ষণ আগে সে নিজের চোখে দেখলো পূর্ণতা উপরের দিকে উঠে এলো। নিজের ঘর থেকে বের হয়ে ওয়াজান পা বাড়ালো লাবণীর ঘরের দিকে। দরজার কাছে আসতেই চোখে পড়লো লাবণী সোফায় আরাম করে বসে ফোনে আঙ্গুল ঝালাচ্ছে, আর বিছানায় জিয়ানের গা ঘেঁষে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পূর্ণতা। এক হাত জিয়ানের ছোট্ট বুকের ওপর রাখা, মুখে ক্লান্তির ছাপ, তবুও অদ্ভুত শান্ত লাগছে তাকে। এলোমেলো চুলগুলো গালের ওপর এসে পড়েছে। জিয়ানও পূর্ণতার গায়ের সঙ্গে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে দেখলো ওয়াজান। তার গম্ভীর চোখে হয়তো কোমলতা নেমে এলো। সে আরো এক মুহূর্ত দেরি না করে আলতো করে পূর্ণতাকে পাজুগুলো তুলে নেয়।
হঠাৎ করে লাবণী চোখ থেকে চোখ তুলে তাকায়, বিস্ময়ে গলায় বলে উঠল, আশ্চর্য, ওকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওয়াজান পূর্ণতাকে বুকের সাথে আরও একটু জড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলে দিল, আমার রুমে। লাবণী কিছুটা বিরক্ত হয়ে বলল, এখানে দিব্যি শান্তিতে ঘুমাচ্ছে মেয়েটা, ঘুমাক না একটু। ওয়াজান ক্ষণিকের জন্য থামলো, তারপর লাবণীর দিকে তাকিয়ে জেদ নিয়ে বলল, আমি থাকতে ও অন্য কোথাও কেন ঘুমাবে? লাবণী আর কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ওয়াজান পূর্ণতাকে বুকে আগলে নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। ঘরে এসে ওয়াজান আলতো করে পূর্ণতাকে বিছানায় শুয়ে দেয়, ব্ল্যাঙ্কেটটা টেনে গলা পর্যন্ত দিয়ে দিতে পূর্ণতা ঘুমের ঘোরে একটু নড়েচড়ে উঠল। তারপর ওয়াজানের একটা হাত নিজের ছোট্ট দুই হাতের মুঠোয় পুরে ওর বুকের কাছে মুখটা গুজে আবার ঘুমের ঘোরে তলিয়ে গেল। পূর্ণতার আদরে কাণ্ড দেখে ওয়াজান তাকিয়ে রয়। বিছানার এক পাশে বসে অন্য হাত দিয়ে পূর্ণতার কপাল থাকা এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দেয়। তারপর একটু ঝুঁকে আসে, তুলতুলে গালটার টুপ করে পরপর চুমু খায়। অতঃপর মৃদুস্বরে বলল, বড্ড বেশি অভ্যাস হয়ে গেছে তো, টু ডিপ টু অ্যাকসেপ্ট। পূর্ণতা। বাইরে থেকে ওয়াজানের গম্ভীর ডাক এলো, কিন্তু ভেতরে থেকে কোনো সাড়া শব্দ মিলল না। একটু সময় পার হতে এসে আবার দরজার মৃদু করাঘাত করে ডেকে উঠল, পূর্ণতা, দরজা খুলো। ভিতরে কোনো সাড়া শব্দ টের পেল না ওয়াজান। এবার জুড়ো ব্রু কুচকে দরজার দিকে তাকালো। আশ্চর্য, এই মেয়েটা এতক্ষণ ধরে ঘরের ভিতরে কি করছে যে দরজা খুলতে এত দেরি হচ্ছে? তার দরজার বাত ক্রমশ শিথিল হয়ে আসছিল। একটু চড়া গলায় আবার শোধালো, পূর্ণতা, দরজা খুলছো না কেন? একটু দাঁড়ান, আসছি। কিন্তু ওয়াজান দরজার ওপাশ থেকে বেশ বিরক্ত হয়ে বলল, কতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি বলো তো, আর দেরি না করে চটপট দরজা খুলো। বাইরে থেকে ক্রমাগত তাগদা শুনে পূর্ণতা এবার সত্যি ভীষণ বিরক্ত হলো। সে দরজার দিকে একরাশ বিরক্তির চোখে তাকালো। লোকটা এত খারাপ কেন? একটুখানি যে নিজের মতো শান্তি পাবে তারও কোনো উপায় নেই। শাড়ি পরার এক দারুণ কসরত চালছিল ঘরের ভিতরে। ওয়াজান আচমকা ডাকে দ্রুত হাত চালাতে গিয়ে দেখে গেল অর্ধেক শাড়ি উল্টো প্যাচে পরা হয়ে গেছে। এই এলোমেলো কুচি আর উল্টো আঁচল নিয়ে সে তো আর সামনে যাওয়া যায় না। তাই এক টানে শাড়িটা গা থেকে খুলে ফেললো সে। আবার নতুন করে করে শরীরে জড়াতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে ওয়াজানের গম গম কণ্ঠস্বর এ তীরের মতো ধেয়ে এলো, পূর্ণতা। গম্ভীর আওয়াজের পূর্ণতা আর সময় নেওয়ার সুযোগ পেল না। আধা পরা শাড়িটা কোনো মতে গায়ের উপর টেনে টুনে ধরে সে ঝটপট দরজাটা চিটকানিটা খুলে দেয়। দরজা খুলতে ওয়াজান অবাধ্যের মতো বলতে শুরু করেছিল, এতক্ষণ কথাটা ঠোঁট পর্যন্ত এসেও থেমে গেল ওয়াজানের। কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, গাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। দুই ভ্রু আবার কুঁচকে কুঞ্চিত হয়ে উঠল বিস্ময়ে। রমণী ভীষণ অগোছালো অবস্থায় দাঁড়িয়ে আছে। চমৎকার শাড়ি পরেছে ঠিকই, কিন্তু শাড়ির বাজ ঠিক নেই। আঁচল এক পাশে কুঁচকে গেছে, কোমরের কাছে কাপড় এলোমেলো হয়ে আছে। মনে হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে সবকিছু আরো গুলিয়ে ফেলেছে সে। কপালের পাশে ছোট ছোট চুল এলোমেলো হয়ে লেগে আছে। মুখে বিরক্তির ছাপ। পূর্ণতা ভ্রু কুঁচকে বলল, এভাবে দরজায় ধাক্কা দেওয়ার কি আছে? একটু শান্তিতে থাকতেও পারেন না? ওয়াজান কোনো উত্তর দিল না, স্থির চোখে তাকিয়ে রইল। তার গম্ভীর মুখটা আরো শক্ত হয়ে এলো। পূর্ণতা বিরক্ত হয়ে আবার বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? ওয়াজান ধীর পায়ে ভিতরে ঢুকলো, দরজাটা ভিতরে থেকে লাগিয়ে দিয়ে নিচু সুরে বলল, তুমি কি আয়নায় নিজেকে দেখেছো? পূর্ণতা কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকালো, মানে? ওয়াজান দীর্ঘশ্বাস ফেলল, তারপর এক দৃষ্টিতে তাকিয়ে বলল, শাড়িটা পুরো উল্টো পাল্টা হয়ে আছে, মনে হচ্ছে যুদ্ধ করে পরে পরে এসেছো। পূর্ণতার সঙ্গে সঙ্গে নিজের দিকে তাকালো, তারপর মুখটা কুঁচকে গেল। সব এলোমেলো হবে, তাড়াহুড়া করতে গিয়ে ঠিকমতো পড়াই হয়নি। বিরক্তির ঠোঁট কামড়ে বলল, আপনার জন্যই তো হয়েছে, এত তাড়া দিচ্ছিলেন কেন? বেশ কয়েক মিনিট পার হয়ে গেল, কিন্তু ওয়াজান ঘর থেকে বের হওয়ার কোনো নামই নিচ্ছিল না।
পূর্ণতা নিজের এলোমেলো শাড়িটা দু হাতে কোনো মতে সামলাতে সামলাতে আর চোখে ওর দিকে তাকালো। লোকটা এভাবে বসা থাকা দেখে তার অস্তুতি আর বিরক্তি ক্রমশ বেড়ে চলেছে। অবশেষে পূর্ণতা বলেই ফেললো, আপনি বাইরে যাবেন না? ওয়াজান এতটুকু নড়ল না, বরং বরং অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে গভীর গলায় জবাব দিল, না। পূর্ণতা জিজ্ঞাসা করলো, কেন? দরকার নেই তাই যাব না। পূর্ণতা এবার তার গলার সুর কিছুটা তীক্ষ্ণ করে নিজের শাড়ির দিকে ইঙ্গিত করে বলল, আমি শাড়ি পরবো। পরো। পূর্ণতা অবিশ্বাসের সুরে বলল, মানে আপনি থাকবেন আর আমি শাড়ি পরবো? ওয়াজান হেডবোর্ডে আরো আরাম করে হেলান দিয়ে দুহাত বুকের কাছে গুটিয়ে নিয়ে শান্ত গলায় বলল, সমস্যা কোথায়? পূর্ণতা হতভম্ব হয়ে তাকিয়ে রয়। সমস্যা কোথায় মানে? আপনি থাকলে, আপনি সামনে থাকলে আমি কিভাবে শাড়ি পরবো? ওয়াজানের টুটির কোণে খুব তীক্ষ্ণ হাসি ফুটে উঠল, যেন পূর্ণতার বিরক্তির মুখটা দেখে তার ভীষণ মজা লাগছে। চোখ বন্ধ করে থাকবো? পূর্ণতা দাঁতে দাঁত চেপে বলল, আপনি ইচ্ছে করে আমাকে বিরক্ত করছেন? হুম। আপনি সত্যিই একটা অসহ্য একটা মানুষ। ওয়াজান শান্ত গলায় বলল, এটা নতুন কিছু না, আগেও বলেছ। পূর্ণতা বিরক্তিতে শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, তারপর দরজার দিকে ইশারা করে বলল, বাইরে যান। না। কেন না? ইচ্ছে করছে না? আপনার কি কোনো কাজকর্ম নেই? এই মুহূর্তে না। পূর্ণতা এবার সত্যি বিপদে পড়ে গেল। লোকটা যে সহজে বের হবে না সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। সে নিচু সুরে বলল, আপনি থাকলে আমি কমফোর্ট ফিল করছি না। অজান দৃষ্টি একটু নরম হলো, কিন্তু তবুও সে সরল না, বরং ধীরে বলল, এত লজ্জা পাচ্ছ কেন? পূর্ণতা মিনমিনিয়ে জবাব দিল, কারণ আপনি তাকিয়ে থাকেন। অজান ভ্রু তুলল, তাকাবো না? পূর্ণতা তাক শূন্যতা থমকায়। লোকটা এমন অস্বাভাবিক কথাবার্তা বলে যে রাগ করতেও সমস্যা হয়। পূর্ণতা মুখ ফিরিয়ে বিড়বিড় করলো, নির্লজ্জ একটা। কিছুক্ষণ পর ওয়াজান দরজা খুলে বাইরে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দ হতেই পূর্ণতা লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ যে ঠিকমতো নিঃশ্বাসই নিতে পারছিল না, লোকটার সামনে থাকলে অদ্ভুত অস্বস্তি কাজ করে। মাথা ঝাঁকিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। তারপর আবার শাড়িটা মনোযোগ দিয়ে পড়তে শুরু করে পূর্ণতা। আয়নার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে কুচি ঠিক করলো। আঁচলটা সুন্দর করে কাঁধে গুছিয়ে নেয়। কোমরের কাছে পিন লাগিয়ে আবার একবার নিজেকে দেখলো আয়নায়। এবার সব ঠিকঠাক। হালকা রঙের শাড়িটার পূর্ণতার অসম্ভব কোমল লাগছে। মুখে কোনো ভারী সাজ নেই, তবুও স্বাভাবিক সৌন্দর্য ছড়িয়ে আছে তার মধ্যে। কানের পাশে ছোট ছোট চুলগুলো মুখের উপর পড়ে থাকায় তাকে আরো মায়াবী লাগছে। সন্ধ্যা নেমেছে। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলোটাও রং ছড়িয়ে মিলিয়ে যাচ্ছে। চারপাশে শান্ত আবহাওয়া। বাতাস বইছে মৃদু মন্দ, গাছের পাতাগুলো দুলছে, আর দোলার সঙ্গে ভেসে আসছে স্নিগ্ধ শীতলতা। সোফায় বসে ছোট্ট জিয়ানকে চামচ দিয়ে সবজি খাওয়াচ্ছিল পূর্ণতা। আজ সারাদিন কেমন অবুঝের মতো কান্না জুড়ে দিয়েছিল, কিছুতেই তার মন ভোলানো যাচ্ছিল না। এখন অবশ্য একটু শান্ত হয়েছে, তবে খাওয়া শেষ, বায়নাটা এখনো কাটেনি। এক চামচ মুখে পড়েছে তো পরের চামচটা নেওয়ার সময় মুখ গড়িয়ে নিচ্ছে, কিছুতেই আর গিলতে চাইছে না। ছোট মুখটা কিছুটা গম্ভীর করে কখনো পূর্ণতার দিকে তাকাচ্ছে, আবার কখনো মাথা ঘুরিয়ে নিচ্ছে। পূর্ণতা ধৈর্য ধরে আবার বুঝিয়ে বলছে, আর একটু জিয়ান, এইটুকু কেলে আর দেব না। জিয়ান বুঝে কি না বুঝে জিয়ান বুঝে কি না জানা নেই, তবে পূর্ণতার কণ্ঠের কোমলতা বুঝতে বুঝতে পারে হয়তো। তাই কিছুক্ষণ পর আবার ছোট্ট করে মুখ খুলে জিয়ানকে খাওয়ানোর জিয়ানকে খাওয়াতে খাওয়াতেই পূর্ণতার মন খারাপ হয়। ওরা কালকেই চলে যাবে। মাত্র কটা দিন তো হলো এ বাড়িতে এসেছে, কিন্তু এরই মাঝে জিয়ানের সাথে যে কিভাবে এতখানি গভীর মায়ে জড়িয়ে গেল, পূর্ণতা নিজেও তা জানে না। তখনই পাশের ঘর থেকে লাবণীর কণ্ঠস্বর ভেসে এলো, পূর্ণতা একটু এদিকে এসো তো। লাবণীর ডাক শুনে পূর্ণতা জিয়ানকে সোফায় সাবধানে বসিয়ে দিল। পাশে থাকা ওয়াজানের দিকে তাকিয়ে মৃদু সুরে বলল, জিয়ানকে একটু দেখে রাখবেন, আমি আসছি। উঠে যাওয়ার সময় মাত্র এক পা বাড়িয়েছে, ঠিক তখনই আচমকা আঁচলের টান অনুভব করলো সে। কপাল কুঁচকে পেছনে তাকাতেই দেখে ওয়াজান নির্লজ্জ মুখে তার আঁচলটা হাতের মুঠোয় চেপে ধরে বসে আছে। পূর্ণতা ক্রুদ্ধ হয়ে বলল,
কি হয়েছে আঁচল ছাড়ুন। অজান মুখের গাম্ভীর্য বিন্দুমাত্র না কমিয়ে টেবিলের দিকে ইশারা করে বলল, টিস্যু দিয়ে যাও। পূর্ণতা চেয়ে দেখলো জিয়ানের নাক দিয়ে একটুখানি জল গড়াচ্ছে, আর কথা না বাড়িয়ে পাশ থেকে টিস্যুর বক্সটা বাড়িয়ে দিল। ভাবলো এবার বুঝি মুক্তি মিলল, কিন্তু সে সে আবার সে যেতে যেতে যাবে অমনি দ্বিতীয়বার তার শাড়ির আঁচল বেশ জোরে সোরে একটা টান পড়লো। এবার পূর্ণতা সত্যি ভীষণ বিরক্ত হলো। সে রাগে মুখটা কুঁচকে বলল, আশ্চর্য, এমন করছেন কেন বলুন তো। অজান ওয়াজান জিয়ানের নাক মুছে নোংরা টিস্যুটা পূর্ণতার দিকে বাড়িয়ে দিয়ে হুকুমের সুরে বলল, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে এসো। পূর্ণতা অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। টেবিলটা একটু সামনেই, চাইলে নিজেই রেখে দিতে পারে, কিন্তু না, শুধু শুধু তাকে ডাকবে, আটকে রাখবে, বিরক্ত করবে। পূর্ণতা দাঁতে দাঁত চেপে টিস্যুটা নিয়ে ডাস্টবিনে ফেললো। লোকটা যেন একটাই উদ্দেশ্য, দুনিয়ার যত উচিলা খুঁজে শুধু শুধু তাকে একটু বিরক্ত করা আর তার যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো। লাবণী তখন ফাতেমা বেগমের রুমে, পূর্ণতাও সেখানে গেল। ফাতেমা বেগম আর লাবণী দুজনে মিলে কি যেন আলোচনা করছে। পূর্ণতা পা টিপে টিপে ভিতরে ঢুকতে ওর চোখ চলে গেল বিছানার ওপরে। সেখানে মখমলের লাল বাক্সে রাখা দুটি সোনার গহনা সেট। ফাতেমা বেগম পূর্ণতাকে দেখে বক্স দুটি বাড়িয়ে ইশারা করে বলল, দেখো তো এই দুটার মধ্যে কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, কোনটা নেবে। পূর্ণতা গহনাগুলোর দিকে কিছুক্ষণ ফেল করে তাকিয়ে রইল। এত দামি আর সুন্দর জিনিসের সমারোহের তার অবুঝ মনটা কিছুটা দ্বিধায় পড়ে গেল। সে কিছুক্ষণ ভেবে ফাতেমা বেগমের মুখের দিকে চেয়ে সহজ সরল গলায় বলল, আপনি একটা সুন্দর করে দিয়ে দিন না মা। ফাতেমা বেগম কিছুটা অবাক হলেন, তার চোখে মুখে বিস্ময়ের রেখা। তিনি মৃদু হেসে শুধালেন, আমি আমি পছন্দ করে দেব। পূর্ণতা মাথা নাড়ল। সে তো ভেবেছিল ফাতেমা বেগম হয়তো ওকে পছন্দ করেন না, কিন্তু এখন তেমন মনে হচ্ছে না। ফাতেমা বেগম কিছুক্ষণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলেন। নিজের জন্য কিছু বেছে নেওয়ার আগ্রহ যেন নেই, যা দেওয়া হবে সেটাই নীরবে মেনে নেবে। তিনি একটা সেট হাতে তুলে নিলেন, সূক্ষ্ম কারুকাজে করা গলার হার আর কানের দুল। তারপর পূর্ণতার দিকে তাকিয়ে বললেন, এটা তোমার উপর সুন্দর মানাবে। এদিকে ওয়াজান জিয়ানকে কোলে তুলে একটু করে বসে গম্ভীর মুখে বলল, সারাদিন অন্যের কোলে বসে থাকবি কেন, তোর মার কাছে থাকতে পারিস না। ছোট্ট জিয়ান কিছুই বুঝলো না, বড় বড় চোখে শুধু ওয়াজানের মুখের দিকে, তারপর আবার ছোট্ট দুই হাত বাড়িয়ে পূর্ণতার দিকে যেতে চাইলো। ওয়াজান ব্রুকুসকে তাকালো, দেখছো এই ফুলাটা, নজর সরা, চলবে। হৃদয়পুরের সন্ধি গল্পের প্রথম অংশ, অনিশা মাহারিন। আমাদের গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প শুধু আমাদের চ্যানেলেই পাবেন, আর কোনো চ্যানেলে পাবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, বেল আইকনটি ক্লিক করে দিন, যেন সবার আগে আমাদের গল্পগুলো আপনাদের সামনে চলে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।